বাংলাদেশে গণতন্ত্র এবং সংবিধানের রক্ষা কবচ হিসেবে বিএনপি পাহারাদার হিসেবে জনগণের সামনে প্রতিভাত হয়েছে। সুতরাং জনগণ যদি বিএনপিকে সেই আস্থায় নিতে চায়, আর যদি কোনো গোষ্ঠী জনগণের সেই আস্থাকে প্রতিপক্ষ মনে করে, তাহলে আমরা ধরে নেব বিএনপিকে যারা আজকে অন্যভাবে প্রতিপক্ষ মনে করছে, তারা অন্য কথায় গণতন্ত্রেরই প্রতিপক্ষ। 10টার পরেও আপনারা কথা শোনার জন্য বসে আছেন, সেই জন্য আমি অ্যাডভান্স ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী যদি আবার ভুলে যাই সেই জন্য। অল দি লিডার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কারণ সবাই আমরা এখানে নেতা। বিএনপিতে অবশ্য আমাদের কর্মী সংখ্যা খুব কম। সালাম আলাইকুম। আমি ওই প্রত্যাশিত কনভেনশনাল কোনো বক্তাও নই, সেরকম বিশুদ্ধ কোনো রাজনীতিবিদও নই। বিশুদ্ধ রাজনীতিবিদ বলতে যারা পল্টনে গলা বড় করে কথা বলে, এই জাতীয়। যাই হোক, আমাদের যে টপিক আছে সেই টপিকের ভিতরে থাকতে পারবো, আমি কথা দিতে পারছি না, অসুবিধা নেই। কারণ বাংলাদেশে বর্তমানে এভরিডে নতুন নতুন ইস্যুর সৃষ্টি হচ্ছে, প্রায়োরিটির সৃষ্টি হচ্ছে, এবং নতুন নতুন কৌশলের অবতারণা করা হচ্ছে। আজকেও সেরকম দুই একটা নাটক হয়ে গেছে, আমরা বিজি ছিলাম সেটা নিয়ে 2-3 দিন। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন, আগামীকালকে সেই নাটকের একটা অংশ মঞ্চস্থ হবে। যাই হোক, সবাই বলছে যে সংস্কার চাই, কিন্তু কেউ বলছে না যে নির্বাচন ছাড়া সংস্কার কিভাবে হবে। তো সংস্কার কি নির্বাচন ব্যতিরেকে? আর যদি নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে, নির্বাচনটা করার দায়িত্ব তো বর্তমান যেটুক সংবিধান বেঁচে আছে তার মাফিক নির্বাচন কমিশনের দায়িত্ব। সরকারের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা নির্বাচন কমিশন। তো যারা এখন নতুন কিংস পার্টি করবে বলে আমাকে বলছে, আমি সেভাবে বলতে চাই না। সবারই গণতান্ত্রিক অধিকার আছে রাজনৈতিক দল করার, এবং আমরা স্বাগত জানাবো, কিন্তু সেটা রাজনৈতিক দল হতে হবে সরকারের সহযোগিতা ছাড়া। সরকারের মধ্য থেকে রাজনীতিও করবেন, সরকারের উপদেষ্টাও থাকবেন, আবার দল গঠন করে সেই দলের জন্য সময় যাপন করবেন, এবং নির্বাচনের জন্য যতদিন আপনারা তৈরি না হবেন ততদিন কোনো না কোনো বাহানা সৃষ্টি করবেন। জনগণ বুঝে, কারণ এখন জনগণ সত্যি সত্যি সার্বভৌম। আমাদের কনস্টিটিউশন অনুসারে, আমি আবার কনস্টিটিউশন কমিটিতেও আছি, সেই জন্য কিছু এসে যাবে আর কি কথা। কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের আর্টিকেল 7 অনুসারে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড সোর্স অফ ল, এবং বাংলাদেশের জনগণ হচ্ছে সেই ধারা অনুসারে রাষ্ট্রের মালিক। কিন্তু এর মধ্যে আরেকটা কথা থেকে যায়, মালিকানা এক জিনিস, ক্ষমতার উৎস আরেক জিনিস। সোর্স অফ অল পাওয়ার জনগণ যদি হয়, তাহলে সার্বভৌম হচ্ছে জনগণ। রাষ্ট্র জনগণ দিয়ে গঠিত, জনগণের প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট গঠিত। সেই হিসাবে বলা হয় পার্লামেন্টের ওই হাউসটা হচ্ছে সোভারেইন হাউস। ইউ ক্যান ডিসকাস এনিথিং আন্ডার দি সান, বাট আপনার বিরুদ্ধে মামলা করা যাবে ওই হাউসের ভিতরে থাকবে, সোভারেইন হাউস। বাট কথাটা কিন্তু ব্যাকরণগতভাবে শুদ্ধ হলেও প্রকৃত অর্থে শুদ্ধ নয়। বিকজ যদি সোভারেইন জনগণ হয়,
তাহলে জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সোভারেন পাওয়ার অ্যাক্ট করবে অন বিহাফ অফ দি পাবলিক পিপল। এখন তারা যে আইনটা করবে সেই আইনটা আমরা বলতে পারি যে সার্বভৌম পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা, বাট সেই আইনটাও কিন্তু সার্বভৌম নয়, বিকজ সেই পার্লামেন্ট যদি এমন আইন করে যেটা জনগণের সার্বভৌমত্বের এবং রাষ্ট্রের স্বার্থের এবং কনস্টিটিউশনের মূল কাঠামোর বিরুদ্ধে যায়, সেই আইনটা আইন নয়। সেই জন্যই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এবং সেটার ইন্টারপ্রিট করার ক্ষমতা, ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট। সেই জন্য সুপ্রিম কোর্ট 15th অ্যামেন্ডমেন্টের 6টা বিষয় বাতিল করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান সম্পর্কিত যেটা 58 ক এবং 58 এর দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা বাতিল করে যে বিল এনেছে 15th অ্যামেন্ডমেন্টে, সেইটাকে বাতিল করা হয়েছে। অন্য কথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে। পুনর্বহাল হয়নি, হবে যেটা ত্রয়োদশ সংশোধনী বাতিলের ইনজাস্টিস খায়রুল হক রায় দিয়েছিল, সেটা যদি আবার রিভিউতে জনগণের পক্ষে আসে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা করা, তখন পূর্ণাঙ্গভাবে আসবে। তখন জনগণের সার্বভৌমত্ব হয়ে, পার্লামেন্টের সার্বভৌমত্ব হয়ে আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্ট পাবে। তো মূল কথা যদি জনগণের সার্বভৌমত্ব হয়, তাহলে যারা আজকে বলছে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করে একটি রিপাবলিক ঘোষণা করতে চাই, যারা বলছে জনগণের প্রতিনিধিত্ব করে আমরা সংবিধানকে বিলুপ্ত করতে চাই, তো তারা কি সার্বভৌম? আমি আজকে আহ্বান জানাবো, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন রাজনৈতিক উচ্চাভিলাষী কোন সমাজ যেন নিজেদেরকে সার্বভৌম মনে না করে। এবং আমি জানি না এটা মিডিয়াতে কিভাবে আসবে, কারণ আমাদের অনেক দৈন্যতা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র এবং সংবিধানের রক্ষা কবচ হিসেবে বিএনপি পাহারাদার হিসেবে জনগণের সামনে প্রতিভাত হয়েছে। সুতরাং জনগণ যদি বিএনপিকে সেই আস্থায় নিতে চায়, আর যদি কোনো গোষ্ঠী জনগণের সেই আস্থাকে প্রতিপক্ষ মনে করে, তাহলে আমরা ধরে নেব বিএনপিকে যারা আজকে অন্যভাবে প্রতিপক্ষ মনে করছে, তারা অন্য কথায় গণতন্ত্রেরই প্রতিপক্ষ। নিজেদেরকে তৈরি করার জন্য রাজনৈতিকভাবে আমাদের যে আগামী প্রজন্মের অনেক নেতৃত্ব যারা উদীয়মান উঠতে চাচ্ছে, তারা অনেক সময় পাবে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ বিনির্মাণ করা এবং সুশাসনের একটি রাষ্ট্র বিনির্মাণে যথেষ্ট প্রজ্ঞা এবং অভিজ্ঞতা, দক্ষতার প্রয়োজন আছে। আমি আহ্বান জানাবো আমাদের সেই নতুন প্রজন্মকে সেই প্রজ্ঞা, দক্ষতা, অভিজ্ঞতা অর্জনের জন্য সময় দিন। আগামী দিনের রাষ্ট্র, আগামীর বাংলাদেশ আমাদের সেই তরুণ প্রজন্মকে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তাদের অপেক্ষায় থাকবে। একটি কথা আজকাল খুব বেশি করে শোনা যায় যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের চাহিদা, আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন আইনের শাসনের সাম্যভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই প্রশ্ন তো কোনো দ্বিমত নেই, তবে বারবার কেন উচ্চারিত হচ্ছে এটা বিপ্লব বলে? বিপ্লবের ব্যাকরণগত আবিধানিক মানে হচ্ছে যে সম্পূর্ণ পরিবর্তনকে বিপ্লব বলে। টোটাল চেঞ্জ অফ এনি সোসাইটি, এনি ইকোনমিক সিস্টেম, এনি সোশ্যাল সিস্টেম
এটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন বদলানোকে বলা হয় বিপ্লব। বাংলাদেশে কি সেই অর্থে বিপ্লব হয়েছে? পরিবর্তন হয়েছিল। বাংলাদেশে যেটা হয়েছে সেটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক মাস আপরাইজ, ইংরেজিতে, বাংলা যদি আমরা বলি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। অংশগ্রহণে সকল ছাত্র সমাজ, রাজনৈতিক দল, সমস্ত সামাজিক গোষ্ঠী, শ্রেণী, সবাই, উদ্দেশ্য তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার। যে গণতান্ত্রিক অধিকার বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল, হরণ হয়ে গেছিল, সেটার নামকরণ যদি আপনি বলতে চান তাহলে ভোটাধিকার বলতে পারেন। আপনার গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার লাভের অধিকার, আপনার শিক্ষার অধিকার, আপনার চাকরি লাভের অধিকার, সবকিছু হরণ হয়ে গেছিল। সেই অধিকার হারা জনগণের, সর্বহারা জনগণের সর্ব অধিকার ফেরত পাওয়ার যে গণ অভ্যুত্থান হয়েছে তার নাম হচ্ছে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। আমাদের সমাজ বিপ্লবের কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই অভ্যুত্থান করিনি। আমরা টোটাল সংবিধান পরিবর্তনের কোনো এজেন্ডা নিয়ে সেই গণ অভ্যুত্থান করিনি। আমরা সংস্কারের কথা বলেছি 2023 সালের 13ই জুলাই এই 31 দফার মাধ্যমে, জনসভার মাধ্যমে, যখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি জাতির সামনে যে যদি আমরা ফেসিবাদ মুক্ত হই, যারা আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করছি, যে সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি, তাদের সকলকে নিয়ে ঐক্যের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার। এখানে একটি কথা পরিষ্কার, এটা পিওর জাতীয় সরকার, ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার। কাদেরকে নিয়ে? যারা ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই 31 দফার ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র নির্মাণ করব, গণতান্ত্রিক সমাজ। তার 1 নম্বর ধারা হচ্ছে আমরা এই সংবিধান, যেটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত হয়েছিল প্রায়, সেটাকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটি সংবিধান আমরা সংশোধন করব, যে সমস্ত সংশোধনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং সেই আগামীর বাংলাদেশে, যে বাংলাদেশ সমস্ত মানুষের সমান অধিকার নিশ্চিত করবে, মুখে বললে তো হবে না, সেই গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক যে রূপরেখা, এটা আমার নিজের হাতে, আমি সংস্কার কমিশনের হাতে দলের পক্ষে হস্তান্তর করেছি, সেই দায়িত্বটা আমার ছিল। আমরা তার আগে এক্সারসাইজ করেছি, বিশেষজ্ঞদের সাথে বসছি, আইনজ্ঞদের সাথে বসছি, অনেক বিশেষজ্ঞদের সাথে বসছি, কম্পাইল করেছি, বহু পরিশ্রম করেছি। আমরা জুডিশিয়াল রিফরমেশনের জন্য প্রতিজ্ঞা করেছি 31 দফার মধ্যে, যে বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগের আইনি সংগঠনে পরিণত করা হয়েছিল, সেই সংগঠন থেকে আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশের একটি নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি 31 দফায়। কিভাবে? বলেছি আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠা করবো, যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে প্রবর্তন করেছিলেন, আর্টিকেল 96 অফ দি কনস্টিটিউশন, যেটা 16th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের সাবজেক্ট করে দেয়া হলো, আইন বিভাগের অধীনস্থ করে দেয়া হলো বিচার বিভাগকে, সেটা আমরা বাতিল করব। ইতিমধ্যে সুখের কথা, এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং বাতিল হয়ে গেছে। আমরা বলেছি ৫০ সংশোধনী, যে সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে, সেটাকে আমরা পুনরায় ফেরত আনার জন্য ৫০ সংশোধনী বাতিল করব। সেটা আদালতের মাধ্যমে মূল যে ৬টি বিষয় সেটা বাতিল হয়ে গিয়েছে। এই 15th অ্যামেন্ডমেন্টে ৫৫টি দফা ছিল, ৫৫ দফার মধ্যে মাত্র ৬টা দফা আদালত বাতিল করেছে, 3টি দফা পুনর্বহাল করেছে, বাকি সব
দফা, এই 8টা বাদ দিলে কয়টা থাকে? 47 আই থিঙ্ক। বলেছে এটা পার্লামেন্টের বিবেচনার জন্য আমরা রেখে দিলাম। তাহলে